মানুষকে বাড়তি ক্ষমতা দিয়ে তাকে বেশি ক্ষমতাধর করা। এই ক্ষমতা ধরে যে দর্শনকে এদিকে দুরকম। এই আমার ইন্দোনেশিয়াতে এরকম একটি ইয়ে ছিল যে এম্পাওয়ারমেন্ট অফ হার্ট, কথাটা ছিল আত্মার শক্তি সৃষ্টি করা, বৃদ্ধি করা। তো আমরা দুই প্রকার শক্তিকে দেখি। একটা হচ্ছে বাহ্যিক শক্তি। এই বাহ্যিক শক্তি লোকশক্তি এবং অর্থশক্তি দুটো মিলে হয় বাহ্যিক শক্তি। আর আত্মিক শক্তি যেটা আজকে আমরা যে এম্পাওয়ারমেন্টের বলছি, পিপলস অর্গানাইজেশন ফর এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু একটা আত্মিক শক্তি। আমরা দেখেছি আত্মিক শক্তি সঞ্চয়ের মধ্যে দুজনের নাম খুব বেশি করে উচ্চারণ করা যায়। একটা হচ্ছে বারীন্দ্র ঘোষ তথা বারীন্দ্রনাথ ঘোষ, আরেকটি হচ্ছে সুভাষচন্দ্র বোস। উৎসর্গ করেছে বারীন্দ্র ঘোষের নামে। বারীন্দ্র ঘোষের একটু পরিচয় দরকার। তার আত্মিক শক্তিটার একটি উদাহরণ আমি দেই, সর্বশেষ উদাহরণ। যখন ব্রিটিশ পুলিশ তাকে ধরে, ব্রিটিশ আর্মি, গোয়েন্দা এবং পুলিশ, আমি আপনাদেরকে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমাকে তার জবাব দেবেন। তো ওনার সামনে একটা মোমবাতি, বড় আকারে একটা মোমবাতি জ্বালায় দেওয়া হলো। মোমবাতি জ্বালায় দেওয়ার পরে উনি অনায়াসে ওনার ডান হাতে একটা আঙুল মোমবাতি করে রাখলেন। এটা পুড়ে গলে গলে পড়তে শুরু করলো। এটা শেষ হয়ে আর একটা আঙুল দিলেন। তারপরেও ইংরেজদের বলছেন যে আপনারা কি এখনো মনে করেন যে আমি স্বীকারোক্তি করবো? আমাকে তো অত্যাচার করে কোনো লাভ হবে না। এই হচ্ছে একটি চরম উদাহরণ আত্মশক্তি কাকে। আঙুল দিলে পুড়ে গলে গলে পড়বে, তবু তিনি কিছু স্বীকার করবেন। এটাকেই বলতে হয় আত্মশক্তি। আর সুভাষ বোসের কাহিনী আছে। সুভাষ বোসের কাহিনী হচ্ছে এই যে তিনি, আপনারা জানেন, তিনি প্রায়শ সন্ধ্যার সময় ফাঁকা মাঠে বা ছাদে বসে যোগ ব্যায়াম করতেন, যোগাসনে বসতেন। এমনকি তিনি যখন বিদেশে, ইম্ফলে বা বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু তিনি একই কাজ করতেন। তো ঢুকতে দেন নাই। এবং তারপরে তিনি বেরিয়ে জাহাজে চলে গেলেন তার গন্তব্যে। এবং যাওয়ার আগে তার কয়েকশো, কোনো 12 বছরের শিশুর হাতে যদি অস্ত্র দেখা যায় তাহলে তার বাবাকে থানায় ধরে নিয়ে যাওয়া হবে, শিশুকে নয়। আমার বলা হচ্ছে যে একটি শিশুকে যদি অমানবিক অত্যাচার করে, তার জন্য যদি বাবা করে, বাবাকে শাস্তিযোগ্য অপরাধী হবে। অর্থাৎ কি ব্যালেন্স আইন। আপনার ছেলে বলেই আপনি যে কোনো প্রকারে তাকে শাস্তি দিতে পারবেন না। আর আপনার ছেলে হওয়ার কারণে তার হাতে অস্ত্র বা নেশার কিছু থাকলে তার জন্য বাবাকে দায়ী করতে হবে। আমাদের দেশে আমি মনে করি যে এই আইনটা চালু করা আমার মনে হয় খুব শীঘ্রই দরকার। কেননা কেউ সঙ্গীত নিয়ে আছে যে সমাজ গড়ার হাতিয়ার, কেউ নাটক নিয়ে আছে যেটা সমাজ গড়ার হাতিয়ার, কেউ সমাজের দারিদ্র্যের বিরুদ্ধে কিছু কাজ করে যাচ্ছে। এই লোকগুলো কিন্তু আজকে লোকগুলো নয়, ছোট ছোট বাচ্চারা যাতে সম্পৃক্ত আছে তারাও কিন্তু আজকে এখানে। সুতরাং এই ইফতার পার্টিটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন ধর্মী ইফতার পার্টি। এখানে যেসব ছেলেপেলেরা আসছে তারা সমাজের কিছু দায়ভার বহন করে। এরা সমাজের পরগাছা নয়, সমাজের বোঝা নয়, বরং সমাজের বোঝাকে দূরীভূত করবার জন্য আমি অনেকগুলো ছেলেপেলে দেখেছি যারা নিয়োজিত আছে। আর যুবকরা তো বটেই, আমাদের মতো বৃদ্ধরাও আছে। এবং বিশেষ করে আমি শেষ করার আগে আমার বড় ভাই, আমার ছোট ভাই এবং বন্ধু রবিউল ইসলাম, আর একেবারেই ছোট ভাই আমাদের তার পরিচয় আর এখানে মনে হয় বারংবার দেওয়ার কারণ নেই। আমার সর্বভাই বসে আছে, তারা সে প্রায়শই এই এলাকায় আসে এবং এই এলাকায় বিভিন্ন কাজ। এবং
এবং আমাদের মুরব্বী যারা আছেন, বিশেষ করে আমার সাদেক ভাই, এনাকে দিয়ে কিন্তু কাজ করানো যায়। তিনি চাচ্ছেন, আমি ওনার গতি যা দেখেছি, উনি তোমাদের সঙ্গে কাজ করতে চান এবং তোমরা তাকে খুব নির্ভয়ে দিতে পারো এবং তার সাহায্য পেতে পারো। আমাদের ছেলেমেয়েদের আল্লাহ তুমি বাংলাদেশকে আল্লাহ তুমি পুরোপুরি আল্লাহ তুমি ভালো করতে সৎপথে সন্তান আল্লাহ আল্লাহ ইজ্জত বাংলা তোমার ইজ্জত আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم দেখি আঙ্গিল একটু পরে দেবে, হ্যাঁ এখন আর লাগছে না, দাঁড়া একটু পরে না। সবাইকে আমাদের খাই এবারে যাবে বিষয় হচ্ছে যে
আমরা সুন্দরভাবে ইফতার পার্টি শেষ করলাম। আমাদের এখন কিছু কাজ বাকি আছে, মেয়েরা বাসায় যাবে। হ্যাঁ, কালকে আমরা 3টার